হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আজকে আমরা বিন্যাস নিয়ে পড়াশোনা করব। তো এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, ইজি একটা টপিক। মানে এটা অনেকের কাছে অনেক কঠিন লাগে, কিন্তু এটা একদমই ইজি একটা টপিক। তো আপনি যদি শেষ পর্যন্ত থাকেন, এই টপিকে যত টাইপের কোশ্চেন আছে সবই আপনি সলভ করতে পারবেন। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করতে পারি, সেই টেকনিকগুলো আমরা আজকে দেখব। তো যাই হোক, চলেন আমরা শুরু করি। তো একদম শুরুতে আপনার যদি বিন্যাস টপিকটা বুঝতে হয়, একটা বিধি জানতে হবে। অ্যান্ড মজার বিষয়, এটা একদমই সহজ একটা বিধি, কিন্তু এটা দিয়ে ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলা যায়। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। আমি আপনাকে এই ক্লাসে দেখাবো যে এটা এত পাওয়ারফুল কেন। মানে এটা দিয়ে অনেক জটিল একটা প্রবলেম সলভ করে ফেলবো, আপনি এটা খেয়াল করবেন। তো গুণন বিধি জিনিসটা কি, এটা একদমই ইজি একটা ব্যাপার। আপনি খেয়াল করেন, সাপোজ আপনি এ পয়েন্টে আছেন, ঠিক আছে? মানে এ হচ্ছে একটা লোকেশন, যে কোনো একটা জায়গায় আপনি আছেন, ঠিক আছে? এখন আপনি হচ্ছে বি পয়েন্টে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে বি পয়েন্ট। তো বি পয়েন্টে যাওয়ার সাপোজ আপনার কাছে উপায় আছে অনেকগুলা, ধরেন তিনটা পথ আছে। তিনটা পথ মানে ব্যাপারটা ধরেন, আপনি এ থেকে বি তে হেঁটে যাইতে পারেন, বাসে যাইতে পারেন, অথবা ধরেন রিক্সা করে যাইতে পারেন। আরো অনেক উপায় থাকতে পারে, আমি আপাতত ধরে নিলাম যে তিনটাই উপায় আছে। হয় হেঁটে যাবেন, নাগে বাসে যাবেন, নাগে রিক্সায়, তিনটা উপায়। আবার বি থেকে ধরেন সি তে, বুঝছেন? ধরেন আর একটা পয়েন্ট আমি সি ধরলাম, ঠিক আছে? ধরেন যে সি পয়েন্টে দুই ভাবে যাওয়া যায়। সাপোজ সি পয়েন্টে দুই ভাবে, সি পয়েন্টে হয় আপনি হেলিকপ্টার দিয়ে যাইতে হবে, ঠিক আছে? বিমান দিয়ে যাবেন আর কি, হয় বিমান দিয়ে যাবেন, নাকি ট্রেনে করে যাওয়া লাগবে, বুঝছেন? ধরেন আরেকটা উপায় দিলাম, ট্রেনে করে যাইতে হবে। দুইটা উপায় দিলাম। এখন আপনি আমাকে বলেন, এ থেকে সি তে কত উপায়ে যাওয়া যাবে, এ থেকে সি তে? তো অনেকে যে ভুলটা করে, যে যেহেতু এখানে তিনটা পথ আছে, আবার এখানে দুইটা পথ আছে, তো অনেকে মনে করে যে পাঁচ ভাবে যাওয়া যাবে, 3+2। এটা আসলে ভুল। কেউ যদি বলে 3+2, এটা কিন্তু হবে না, এটা ভুল। মজার বিষয়টা হচ্ছে, এটা হবে কি জানেন? এটার অ্যান্সার হবে 3×6। এটাই হচ্ছে গুণন বিধি। 3×6 কেন হবে দেখেন, আপনি যদি এখানে তিন ভাবে যান, যে কোনো একটা পথে গেলেন, ওকে, ধরেন এই পথ দিয়ে গেলেন, ঠিক আছে? এরপর এইখান থেকে আপনি কিন্তু এখানে দুই ভাবে যাইতে পারবেন, তাহলে এখানে পথ কয়টা হইলো? মোট দুইটা হইছে। আবার সিমিলারলি আপনি এখান দিয়ে যদি যান, তখনও আপনি এইদিকে যাওয়ার দুইটা পথ পাবেন, তাহলে কয়টা হলো? চারটা। আবার আপনি যদি এইভাবে যান, তখনও আপনি দুইটা পথ পাবেন। তার মানে দুই 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 করে ছয়টা পথ হয়ে গেছে। তার মানে এই যে ধরেন এ থেকে সি তে যাবেন, মাঝখানে কিন্তু বি তে যাওয়া লাগছে, মানে হচ্ছে কোন এক জায়গায় থামা লাগছে। বা সরাসরি আপনি সি তে কিন্তু যাইতে পারবেন না। মানে একটা কাজ যদি করার জন্য অন্য একটা কাজের উপর নির্ভর করতে হয়, তাহলে সম্পূর্ণ কাজটা করার জন্য টোটাল পথটা বা টোটাল উপায়গুলা গুণ করতে হবে। এটাই হচ্ছে গুণন বিধি। তো এটাই যদি আপনি বুঝতে পারেন, ঠিক আছে, তাইলে আপনি ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলতে পারবেন। এই গুণন বিধি ছাড়াও আরেকটা বিধি আছে, সেটা হচ্ছে যোজন বিধি। সেটা আসলে খুব একটা আপনাদের দরকার হয় না, তাও আমি একবার বলে দেই। মনে করেন এ থেকে সি তে যাওয়ার যদি সরাসরি পথ থাকতো, ঠিক আছে, মানে মাঝখানে থামার দরকার নাই। মনে করেন আপনার নিজস্ব বিমান আছে, ঠিক আছে, আপনি সরাসরি ধরেন বিমান দিয়ে যাইতে পারেন। সেই ক্ষেত্রে উপায় কয়টা হবে জানেন? আগে হচ্ছে 6 উপায়, আর এখনকারটা কিন্তু যোগ হবে, কারণ এটা সরাসরি একটা উপায়, মানে এটা স্বাধীন। মাঝখানে যখন থামা লাগে না, সেটা হচ্ছে যোগ করতে হয়, মানে স্বাধীন ঘটনা যোগ হবে। আর এটা একটু আগে যে ম্যাথ মানে যেটা করলাম, এটা হচ্ছে নির্ভরশীল ঘটনা, পরাধীন ঘটনা, এই টাইপের ঘটনা হচ্ছে গুণ করতে হয়। শুধু এটাই যদি বুঝতে পারেন, এটা দিয়ে হচ্ছে খুবই কঠিন কঠিন ম্যাথ করা যাবে। তা আপাতত দেখেন, এই যে প্রথমেই দেখেন এগুলা পরীক্ষা আসে, বলছে এই যে দেখেন, ঢাকা থেকে খুলনা যাবার পথ হইলো 5টা। আবার খুলনা থেকে কুয়েরা নাকি, আচ্ছা আমি জানি না, মানে অন্য একটা পথ, খুলনা থেকে এখানে যদি যাইতে চান, তখন পথ আছে 3টা। তাহলে ঢাকা থেকে কুয়েরা যেতে কয় ভাবে যাইতে পারেন? সরি, আমি এটা ঠিকভাবে উচ্চারণ করতে পারতেছি না, কি লিখছে এটা, কুইরা নাকি? আচ্ছা ওকে, কত ভাবে যাওয়া যাবে বলেন তো? আমি তো জানি পদ কি হয়, গুণ হয়। এটা কিন্তু 3, 5, 15 উপায় হবে। বুঝছেন? এটাই অ্যান্সার, এটা নিয়ে পেঁচানোর কিছু নাই, শেষ। এরপরের কোশ্চেনটা দেখেন তো কি বলছে। শাহবাগ থেকে ফার্ম গেট 3 ভাবে যাওয়া যায়, ঠিক আছে, 3 ভাবে। আবার ফার্ম গেট থেকে বনানীর রাস্তা ভিন্ন ভিন্ন 4টা। তাকে শাহবাগ থেকে ফার্ম গেট হয়ে বনানী যাওয়ার
ভিন্ন রাস্তা কয়টা? উত্তর হলো ৩ ৪ ১২টা। মানে শাহবাগ থেকে ফার্ম গেট যাবেন ৩ ভাবে, আবার ফার্ম গেট থেকে বনানী ৪ ভাবে। তাহলে মোট একদম শাহবাগ থেকে ফার্ম গেট, এটা ফার্ম গেট না, ফার্ম গেট হবে। ফার্ম গেট টোটালি মানে শাহবাগ থেকে ফার্ম গেট আপনি ১২ ভাবে যাইতে পারবেন। ৩ ৪ ১২ শেষ। গুণন বিধি দিয়ে করলাম। আচ্ছা, এই যে একটা শ্রেণীকক্ষে ৩টা দরজা আছে, এখন আপনি কত ভাবে শ্রেণীকক্ষে ঢুকতে ও বের হতে পারবেন? আপনি ঢুকার জন্য ৩টা পথ পাবেন, আবার বের হওয়ার জন্য তো ৩টা পথ পাবেন, তাই না? তার মানে ৩ ৩ ৯ হবে, গুণ করতে হবে। অ্যান্সার কিন্তু ৯টা উপায় হবে। ৯ ভাবে এই কাজটা করতে পারবেন। এবার এই কোশ্চেনটা দেখেন তো, ঢাকা থেকে চট্টগ্রামে ৫টা ট্রেন যায়, ঠিক আছে? ৫টি ট্রেন যায়। আবার ৫টি ট্রেন আসে, মজার বিষয় মানে যায় এবং আসে। একটি লোক ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম গিয়ে তারপর আবার উম উম অপর এক ট্রেনে ঢাকা ফিরে আসতে পারবেন। কি বলছে? একটি লোক এক ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে অপর এক ট্রেনে ঢাকা ফিরে আসতে পারবেন। এটা কত উপায়ে বলেন তো? আচ্ছা, কোশ্চেনটা ঠিকভাবে লেখা নাই, মানে ব্যাপারটা হলো ঢাকা থেকে চট্টগ্রাম ৫টা ট্রেন যায়, আবার ৫টা ট্রেন আসে, ঠিক আছে? তাহলে আপনি যাওয়ার সময় ৫টা পথ পাবেন, ঠিক আছে? আবার আসার সময় কিন্তু ৫টা আছে বলছে। তাহলে আসার সময় ৫টা পাবেন, তাহলে টোটালি ৫ × ৫ মানে ২৫ উপায়ে আপনি আসা যাওয়া করতে পারবেন। কিন্তু এখানে ২৫ নাই, তাই তো অ্যান্সার? এটা একটা মজার কোশ্চেন। সেটা হলো এখানে একটু পেঁচানো আছে কোশ্চেনটা, বলছে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে অপর ট্রেনে আসতে হবে। মানে আপনি এক্স্যাক্টলি যেই ট্রেনে গেছেন সেই ট্রেনটা কিন্তু বাদ পড়বে। মানে আপনার আসার ট্রেন কিন্তু ৪টা হয়ে যাবে, ৫-এর বদলে ৪ হবে। আপনি কি বুঝছেন? মানে যাওয়ার সময় আপনি যখন যাবেন, যাওয়ার সময় উপায় হলো ৫টা, মানে ৫টা ট্রেনে যেই কোনো ট্রেন দিয়ে যাইতে পারবেন। কিন্তু যখন আবার আসবেন, বুঝছেন, তখন কিন্তু উপায় একটা কমে যাবে, কারণ এক্স্যাক্টলি আপনি যেই ট্রেনে করে গেছেন সেই ট্রেনে না গিয়ে অপর কোন এক ট্রেনে আসবেন। মানে যেই ট্রেনে গেছেন এটা বাদ, একটা বাদ হবে, বাকি ৪টা থাকবে। তাহলে আসার উপায় কিন্তু ৪টা। তাহলে অ্যান্সার কিন্তু 4 × 5 মানে ৪ × ৫ = ২০ হবে। এটাই একটা মজার বিষয়, এটার মধ্যে একটু পেঁচাইছে, বুঝছেন? তো এরকম কোশ্চেন আরেকটা আছে, এই যে এইদিকে দেখেন, একটি শ্রেণীকক্ষে ৩টি দরজা আছে, কত ভাবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হবে? তাহলে এটা অ্যান্সার ৩ × ৬ হবে, কারণ ঢুকার রাস্তা আপনার ৩টা হবে, কিন্তু বের হওয়ার রাস্তা কিন্তু ২টা হবে। কেন? কারণ যেই দরজা দিয়ে আপনি ঢুকবেন সেই দরজা দিয়ে বের হইতে পারবেন না, আপনাকে অন্য কোনো একটা দরজা দিয়ে আসতে হবে। তো একটা দিয়ে ঢুকলে আর বের হওয়ার দরজা একটা কমে গিয়ে ২টা থাকে। তাহলে 3 × 2 মানে ৩ × ৬ হবে। মানে 3 × 2, ৩ × ৬, এটাই অ্যান্সার। এখানে পেঁচানোর কিছু নাই। এখন হলো আমাদের কাঙ্ক্ষিত সবচেয়ে কঠিন কোশ্চেনটা আমরা গুণন বিধি দিয়ে সলভ করব। মেইনলি এটাই আমার শিখানোর উদ্দেশ্য ছিল, মানে এটা স্লাইডে ছিল না, আমি নিজে ইচ্ছা করে এটা অ্যাড করছি। আপনি কোশ্চেনটা দেখেন, দেখতে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে, আপনি নিজে কোশ্চেনটা একবার পড়ে দেখেন কত ভয়ঙ্কর। কিন্তু এটাই আমরা গুণন বিধি দিয়ে খুব ইজিলি করে ফেলবো। আপনি খেয়াল করেন, এখানে অনেকগুলা সংখ্যা দিয়ে দিছে, বুঝছেন, অঙ্ক দিয়ে দিছে, দিয়ে বলছে এই অঙ্কগুলার প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে ৪ অঙ্কের কতগুলা পৃথক সংখ্যা গঠন করা যাবে। মানে ৪ অঙ্কের কত সংখ্যা গঠন করা যাবে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমি একটা সংখ্যা নিলাম যে ৩ ৫ ৬ ৮। এটা কিন্তু একটা সংখ্যা এবং এটা কিন্তু ৪ অঙ্কের সংখ্যা, এবং একই অঙ্ক কিন্তু আমি দুইবার নেই নাই, মানে ৩ একবারই আছে, ৫ একবারই, ৬ একবার, ৮ একবার। আরেকটা এক্সাম্পল দিই, সাপোজ আমি আরেকটা সংখ্যা নিলাম ৮ ৭ আম ৪ ২। এটাও কিন্তু একটা সংখ্যা, মানে ৪ অঙ্কের একটা সংখ্যা হয়ে গেছে এবং একই অঙ্ক দুইবার লিখি নাই। মানে এরকম করা যাবে না। মনে করেন আমি একটা লিখলাম, ধরেন ৬ ৭ ৭ ৫। এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ একই অঙ্ক দুইবার নিছি। তা আশা করি কোশ্চেনটা বুঝছেন যে আপনার কাছে কি জানতে চাইছে। মানে একই অঙ্ক, মানে একটা সংখ্যায় একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৪ অঙ্কের এরকম কতগুলা সংখ্যা গঠন করা যাবে। আমি যেমন ২টা গঠন করে আপনাকে দেখাইছি অলরেডি। ওরা জানতে চাইছে কতগুলা গঠন করা যাবে। এখন এটা যদি আপনি হাতে ধরে করতে যান, হয়তো ১ বছর সময় লেগে যেতে পারে, কিন্তু এটা দেখেন গুণন বিধি দিয়ে কেমনে করি। খেয়াল করেন মজার বিষয়, সাপোজ আমি একটা বক্স নিচ্ছি, এমনি বক্স দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমি ধরেন ৪টা ঘর নিচ্ছি, ১ ২
এই যে 4টা ঘর নিলাম, ঠিক আছে? 4টা ঘর কেন নিলাম? কারণ 4 অঙ্ক বিশিষ্ট আমি সংখ্যা গঠন করব। তো আপনার কি মনে হয় না মানে 4 অঙ্কের সংখ্যা গঠন করতে গেলে 4টা ধাপ আছে। মানে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর। এই জন্য 4টা ঘর নিলাম। এবার আপনি আমাকে বলেন তো প্রথম ঘরে কয়টা সংখ্যা বসানো যাবে? উত্তর হচ্ছে প্রথম ঘরে আপনার যেইটা ইচ্ছা সেইটা বসাইতে পারবেন। যেমন এখানে 3 বসাইলাম, আবার পরেরটায় কিন্তু 8 বসাইছি। মানে এই ঘরে প্রথম ঘরে যেই কোনোটাই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে প্রথম ঘরে অপশন হলো 7, মানে উপায় হলো 7টা। আপনার কি মনে আছে গুণন বিধিতে আমরা কি করছি? জাস্ট উপায় সংখ্যাগুলা গুণ করছি। মানে এখান থেকে এখানে যাওয়ার পথ কয়টা, উপায় কয়টা? উপায় যা হইতো এর পরের পথ কয়টা, ঘর কয়টা, সেটা গুণ করতাম। এরপর আরো থাকলে আরো গুণ করতাম। এরকম না ব্যাপারটা? এটাও কিন্তু সেম। মানে প্রথম ঘর পূরণ করার উপায় হলো 7টা। এবার আমাকে বলেন তো দ্বিতীয় ঘরটা পূরণ করার উপায় কয়টা? অনেকে বলবে দ্বিতীয় ঘরও 7 হবে, কিন্তু এটা ভুল। এখানে 6 হবে। কেন 6 হবে জানেন? কারণ হইল আপনি কিন্তু প্রথম ঘরটা পূরণ করে ফেলছেন। মানে প্রথম ঘরে 7টা যেই কোনো একটা অঙ্ক বসে গেছে। এজন্য সেই অঙ্কটা কি কমে গেছে না? সেই অঙ্ক কিন্তু আর বসানো যাবে না। এজন্য আমি 6 লিখছি। এবার বলেন তো এই ঘরে কত হবে? উত্তর হবে 5 হবে। কেন 5 বলেন তো? কারণ এখানে অলরেডি 2টা বসানো হয়ে গেছে। সেই 2টা এখানে বসানো যাবে না। এজন্য এখানে 5 হবে। মানে অপশন কমে যাবে। এবার বলেন তো এখানে কত হবে? এবার বুঝে যাচ্ছেন যে এখানে 4 হবে। কারণ এখানে 3টা যেকোনো 3টা বসে গেছে। তাহলে আর 4টা বাকি আছে। এখন কি করতে হয়? গুণন বিধি অনুসারে গুণ করতে হয়। এটাই অ্যান্সার। তাহলে ম্যাথ শেষ। কেমনে শেষ? এইদিকে দেখেন অ্যান্সার হবে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। ম্যাথ শেষ। এই যে আপনাকে দেখাই 6 সাদা কত বলেন তো? 42। 6 সাদা 42 ইন্টু 4 5 কত বলেন তো? 20। 42 কে 20 দিয়ে গুণ করলে কত হয় বলেন তো? আপনার কি মনে হয় না 42 দুগুণা 84? বুঝছেন? 42 দুগুণা হচ্ছে 84, আর সাথে শূন্য, তাহলে 840 হবে। এটাই কিন্তু অ্যান্সার। এই যে দেখেন 824। দেখছেন কত ভয়ঙ্কর একটা কোশ্চেন আমরা গুণন বিধি দিয়ে করে ফেলছি। তো শুধু এইটা না, আমি আপনাকে ম্যাক্সিমাম কোশ্চেন গুণন বিধি দিয়ে করে দেখাবো। টেনশনের কিছু নাই। এই চ্যাপ্টারটা কঠিন লাগবে না, আপনি শেষ পর্যন্ত থাকেন। আরো যত যত সুন্দর কোশ্চেন আছে সবই আমরা সলভ করে ফেলবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।